তাহলে বুঝতে পেরেছো ক রকমের বডি হয়, একটা কনস্টিটিউশনাল বডি, একটা আনকনস্টিটিউশনাল বডি, একটা एडवाइजरी बॉडी। तो एडवाइजरी बॉडी का पूछिए दिलम की है, ठीक है। तो कॉन्स्टिट्यूशनल बॉडी उसको कहते हैं जो कॉन्स्टिट्यूशन में जिसके बारे में मेंशन किया हो गया, जो कॉन्स्टिट्यूशन के आधार पे बना है, যেটা কনস্টিটিউশন যার বেসিস উপরে কনস্টিটিউশন মানে যে অর্গানাইজেশনের বেসিস হচ্ছে কনস্টিটিউশন, ঠিক আছে, তো সেটা হচ্ছে কনস্টিটিউশনাল বডি। আর যেই ডিপার্টমেন্টের কথা কনস্টিটিউশনের মধ্যে বলা নেই কিন্তু গভর্নমেন্টের মধ্যে আছে, सीबीआई এর কথা কোথাও কনস্টিটিউশনে বলা নেই, इनकम टैक्स का कोई कॉन्स्टिट्यूशन में बोला नहीं, लेकिन वो क्या है कॉन्स्टिट्यूशन में नहीं लेकिन गवर्नमेंट में तो है। तो हम लोग का इंडियन पॉलिटी में क्या क्या पार्ट है, दिस इज पार्ट ऑफ गवर्नमेंट नॉट इंडियन पॉलिटी, दिस इज पार्ट ऑफ इंडियन पॉलिटी। কি হলো বাবু, তাহলে ইন্ডিয়ান পলিটি পার্ট কি হলো, কনস্টিটিউশনাল বডি থাকবে, আনকনস্টিটিউশনাল বডি থাকবে, আর কি থাকবে অ্যাডভাইজারি বডি থাকবে, ঠিক আছে। কোনো কনস্টিটিউশনাল বডিকে সরাতে গিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হবে, বিধেয়ক পাস করতে হবে, অ্যামেন্ডমেন্ট পাস করতে হবে, তবেই কিন্তু কনস্টিটিউশনাল বডি চেঞ্জ হবে, নাহলে চেঞ্জ হয় না। অ্যামেন্ডমেন্ট ইজ, আমি একবার রিভিশন করে দিই পিছনের দিকে গিয়ে। দেখুন আজকে আমরা ইন্ডিয়ান পলিটি পড়ছি, ঠিক আছে। ইন্ডিয়ান পলিটিতে মেন পার্ট হচ্ছে কনস্টিটিউশন, ঠিক আছে। কনস্টিটিউশনটা কি, কনস্টিটিউশন ইজ দ্য হোল ইন্ডিয়ান পলিটি রিভলভস অ্যারাউন্ড কনস্টিটিউশন, মানে পুরো ইন্ডিয়ান পলিটি ঘুরছে কনস্টিটিউশনের চারদিকেই। তো কি ঘুরছে দেখো, কনস্টিটিউশন ইজ রিলেটেড টু পলিটি, পলিটি ইজ সোশ্যাল, কনস্টিটিউশন অলসো রিলেটেড টু সোশ্যাল, তারপরে কালচারাল, ইকোনমিক, রিলিজিয়াস। আর এরা নিজের মধ্যেও কিন্তু ইন্টারলিঙ্কড আছে। কি করে, রিলিজনে লিঙ্ক আছে কিনা কালচারের সঙ্গে বলো তো। দেখবে এক জায়গা কোথাও পুজো হচ্ছে, সেখানে ইলিশ মাছ পুজোতে দিচ্ছে, কোনো এক জায়গা পুজো হচ্ছে সেখানে কি আবার রিলিজিয়াস ফেস্টে লসুন পেঁয়াজও রান্না হচ্ছে না, কোথাও মাটন রান্না হচ্ছে, কোথাও পুরো মিষ্টি দিয়ে পুজো হচ্ছে, মানে লসুন পেঁয়াজও সাটানো যাবে না। तो क्या नो कल्चर रिलीजियस दोनों इंटरलिंक्ड है। एक जगह का कल्चर ऐसा है कि वहाँ का पूजा में इलिस माछ चढ़ा सकते हैं भगवान को, मटन चढ़ा सकते हैं भगवान को, गांजा चढ़ा सकते हैं भगवान को, है ना भांग चढ़ाते हैं, कहीं दूसरा जगह दूध चढ़ाते हैं हम लोग। तो कल्चर है ये, हम लोग कल्चर डिपेंड करते हैं कहाँ का कल्चर कैसा है, रिलीजन भी उससे, रिलीजन का जो प्रोसेस है वो भी बदल जाता है। सब इंटरलिंक्ड है, कल्चर, रिलीजियस, इकोनॉमी, सोशल, पॉलिटी। कहीं देखना पूजा करने के लिए साउथ में जाओगे तो तुमको धोती पहनना होगा तब मंदिर में एंट्री है, औरत तो छोटा कपड़ा में एंट्री नहीं होता है। कहीं तुम कुछ भी पहन के जाओ कुछ नहीं, जैसे मायापुर जाओ तुम इस्कॉन टेम्पल में है क्या रिलीजियस जगह, लेकिन वहाँ बोला है कल्चर सोशल मिला है कि तुम अगर शॉर्ट ड्रेस पहने हो, तुम कोई भी हो, तुमको एंट्री नहीं है, लेडीज को एंट्री नहीं है। अगर गलत ड्रेस पहन के आया आप, आपका तन दिख रहा है तो नहीं एंट्री मारेगा। बच्चा लोग को भी बोलता है कि आप कपड़ा ठीक से पहना के लाइए। तो रिलीजियस किससे हो गया, इंटरलिंक्ड है ना। उसी तरह से हम सिखाए कॉन्स्टिट्यूशन इज द सुप्रीम अथॉरिटी। कॉन्स्टिट्यूशन ऊपर क्यों नहीं, इंडियन पॉलिटिक्स सब থেকে বড় কে, কনস্টিটিউশন, একমাত্র কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড টু আওয়ার লাইফ ইন দিস ওয়ে, দিস ইজ দ্য ওয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের সঙ্গে রিলেশনে আছে। কারণ প্রত্যেকটা চিজ আমাদের জীবনে এটা দিয়ে রিলেটেড, আর এই সবগুলো গাইডেড বাই কনস্টিটিউশন। কনস্টিটিউশন গাইড করছে এটা দিয়ে। নোবডি ক্যান ভায়োলেট কনস্টিটিউশন। যদি পিএম হোক, দেখো তো কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম অথরিটি, বুঝতে পেরেছো। তাহলে আমি মোটামুটি কনস্টিটিউশন বুঝাতে পেরেছি কনস্টিটিউশন জিনিসটা কি। এর আগে কি জানতে কনস্টিটিউশন কি আছে, ওয়ার্ড শুনেছো শুধু সংবিধানে এটা আছে, সংবিধানে ওইটা আছে। সংবিধানটা যে জিনিস আছে, সংবিধান একটা ছোট জিনিস না, সংবিধান আমাদের জীবনে প্রত্যেকটা পার্টকে কভার করে, প্রত্যেকটা পার্ট। আজকে যে তোমরা যে প্রত্যেকটা ছেলে যে একসাথে কাঁধ মিলিয়ে কাঁধ বসে আছো, সেটা শুধু সংবিধানের জন্য বসে আছো। কেন বলছি রিজন, এখানে কেউ এসসি আছো, কেউ এসটিও হতে পারো, কেউ ওবিসিও হতে পারো। আজকে সংবিধান বলছে সবাই একসাথে চাকরি প্রিপারেশন করতে পারে, আর তাদেরকে যারা একটু পীড়িত তাদেরকে সুযোগ সুবিধা বেশি দেওয়া হবে। তাতে কি খারাপ ব্যাপার বলেছে?
তোমার হয়তো তুমি উঁচু জাতি থাকছো, তুমি অপরচুনিটি কম পাচ্ছ, তুমি বলতে পারো। কিন্তু যখন সংবিধান বানানো হয়েছিল তখন কিন্তু যে জিনিসটা ছিল তোমরা দেখোনি, তোমাদের জন্ম হয়নি। একটা ছোট জাতির লোককে মন্দিরে ঢোকা যাবে না, তাকে কোনো যদি ঘরে ধোবি এসছে বা এসছে তাদেরকে নিয়ম কি, তাদেরকে বলছে না গেটের বাইরে তারা দাঁড়িয়ে থাকবে, মানে অছুত। এই সবের জন্য কিন্তু সংবিধান বানানোর সময় এদেরকে সংরক্ষণ দেওয়া হয়েছিল। এটা কিন্তু সেই সময় পুরোপুরি ভ্যালিড ছিল। যে সংবিধান নিয়ে যারা প্রশ্ন তোলে তারা ভুল তোলে। আজকে ডেটে যদি আবার দিয়ে সার্ভে করা হোক, সার্ভে করে পরে যদি রিপোর্ট বেরোয় কি না তারা কিন্তু তাদের স্ট্রাকচারের মধ্যে চেঞ্জেস এসছে, তাদের আগে যে অবস্থাটা ছিল খারাপ অবস্থা, যে সামাজিক দুর্নীতি চলছিল সেটা এখন নেই। এই সার্ভে রিপোর্টটা একটা কমিশন সার্ভে করাবে, সার্ভে রিপোর্টে যদি বেরিয়ে যায় এটা তুলে দেওয়া যায়। এটা কোনো তর্ক বিতর্কের জায়গা নেই। অনেকে ভাবছে এটা অনেক বড় তর্ক বিতর্কের জায়গা, কি কেউ দেখবে ফেসবুকে পোস্ট করে দিল কি এদের জন্য আমাদের চাকরি হচ্ছে না, আমরা শিক্ষিত বেশি মার্কস এনেছি চাকরি হচ্ছে না। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস একটা সার্ভের জন্য ওয়েট করতে পারে, একটা সার্ভে হয়ে যাক। যদি দেখা যাবে কি কত পার্সেন্টেজ এসসি এসটির উন্নতি হয়েছে, ওবিসি উন্নতি হয়ে যায়, কত পার্সেন্ট আমাদের জেনারেল কাস্টের প্রবলেম বেড়েছে না ভালো হয়েছে, ওইখান দিয়ে সার্ভে অনুযায়ী কিন্তু কনস্টিটিউশন চেঞ্জ করা যায়। ওইটা আবার আমরা এখানে অ্যামেন্ডমেন্ট করতে পারি, এসসি এসটি জিনিসটা তোলা যায়। কিন্তু তার একটা প্রসেস আছে, এইভাবে করলে কোনো রকমের আউটরেজ হবে না। এখন আপনারা দেখছেনই আমাদের পিআরবিতে পুলিশ যেটা রিক্রুটমেন্ট বোর্ড আছে সেটাতে কেস হয়ে গেছে, কি জানো? ওবিসি নিয়ে কেস, ওবিসি নিয়ে কেস। এটা কিন্তু সংবিধানকে অমান্য করা হয়েছে। মমতা ব্যানার্জি গভর্নমেন্ট যিনি আছেন, টিএমসি গভর্নমেন্ট, উনি কি করেছেন জানো? রিলিজিয়াস বেসড ওবিসি বের করেছে। রিলিজন বেস ওবিসি দেওয়া যায় না। ওবিসি যেটা হচ্ছে কাস্ট সিস্টেমে আছে, দেখো এই যে ওবিসি এসসি তাদেরকে যে ছাড় দেওয়া হয়, সেই ছাড়ের নাম কি বলছে? এটাকে রিজার্ভেশন। তো रिजर्वेशन যেটা कॉन्स्टिट्यूशन बोलছে, আমাদের संविधान बोलছে कि रिजर्वेशन जो दिया जाएगा वो किसके बेसिस पे दिया जाएगा? एज पर कॉन्स्टिट्यूशन। Reservation can be given on the basis of caste only, not on the basis of রিলিজন। রিজার্ভেশন আচ্ছা কোনোদিন পুরো ফর্ম ফিল আপ করেছো তোমরা চাকরি পরীক্ষা? ওর মধ্যে কোথাও থাকে কি মুসলিম জন্য এত রিজার্ভেশন, শিখের জন্য এত রিজার্ভেশন, হিন্দুর জন্য এত রিজার্ভেশন থাকে? কে কোন দেখা, কোন কোন দেখে? তো বলো হ্যাঁ, বলা হ্যাঁ বেডি বলা কোথাও থাকে? বলো মা, কেউ জানো? কোনোদিন শুনেছো? থাকে না। क्यों नहीं रहता है? वहाँ क्या रहता है? कॉलम में क्या रहता है? कॉलम में एससी एसटी ओबीसी जनरल। एक ठो और अभी आ गया है एससी, मतलब जो अनुसूचित जाति, जो लोअर कास्ट है उनका। एसटी जो आदिवासी है। ओबीसी जो लोग नॉर्मल जाति था लेकिन पिछड़ा हुआ जाति है, माने नॉर्मल में छोटा जाति में नहीं आएगा लेकिन पिछड़ा हुआ जाति है। और जनरल माने जो ऊंची जाति का आदमी है। और ईडब्ल्यूएस माने जो ऊंची जाति का आदमी है लेकिन पैसा कौड़ी में उसके पास कमी है, माने वो लोग स्वर्ण कहलाते हैं। ये ईडब्ल्यूएस क्या कहलाते? स्वर्ण, মানে উঁচু জাতি আছে কিন্তু তাদের টাকা পয়সার অভাব আছে, তো ব্যাকওয়ার্ড ক্লাস। মানে ব্যাকওয়ার্ড ক্লাস ইন সেন্স অফ মানি,
नॉट इन सेंस ऑफ कास्ट। तो इतना सारा रिजर्वेशन होता था, इसमें कभी देखे हो हिंदू, मुस्लिम, सिख, क्रिश्चियनिटी है, देखे हो कभी ऐसा कास्ट में? क्यों? दिस इज अनकॉन्स्टिट्यूशनल, दिस इज अनकॉन्स्टिट्यूशनल, असंवैधानिक है। এটা সংবিধান এটা মান্যতা দিচ্ছে না। সংবিধান বলছে কনস্টিটিউশন যখনই বলবে অন দ্য বেসিস অফ কাস্ট, রিজার্ভেশন কি করবে? অন দ্য বেসিস অফ কাস্ট, অন দ্য বেসিস অফ রিলিজন ক্যান নট বি পসিবল। ইজ ইট নট পসিবল অন দ্য বেসিস অফ রিলিজন? তো আমাদের গভর্নমেন্ট কি করেছে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট করেছে কি দেখো, এবং সব বুঝতে পারবে, সব দুর্নীতি ফুর্নীতি সব বুঝতে পারবে। ওবিসি এ, ওবিসি বি, কাকে খুশি করার জন্য? মাইনরিটি ভোট নেওয়ার জন্য। এটা কি সঠিক করেছে? আজকে কি হয়েছে? এই কেসের জন্য এখন এটাকে অনকনস্টিটিউশনাল কাজ করেছে। এই বেসিসে যারা চাকরি পেয়েছে বা যারা ওবিসি সার্টিফিকেট বানিয়েছে 2010 থেকে সব ক্যান্সেল করে দিয়েছে হাইকোর্ট। হাইকোর্ট ক্যান্সেল all OBCA certificate from 2010 onwards। 2010-এর পরে যা বানানো হয়েছে, 2010 থেকে তারপরে যা বানানো হয়েছে সব কি করা হয়েছে? সব ক্যান্সেল করা হয়েছে। আজকে কে ফেসেছে? তাহলে এরকম আনকনস্টিটিউশনাল কাজ কোনো গভর্নমেন্টকে করা উচিত? আজকে একটা কেস করা হয়েছে, তাতে পুরো মুসলিম সমাজের ছেলেগুলো ফেসে গেছে। এটা তো আনকনস্টিটিউশনাল ছিল। আজকে না কালকে কেউ কেস করতোই, কেস হয়েছে, আজকে তার জন্য রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে। কার ভালো করে হয়েছে? কারো ভালো হয়েছে? কনস্টিটিউশনকে ভায়োলেট করা যায় না। এটা গভর্নমেন্ট যতই পাওয়ারফুল থাকুক তাকে বুঝতে হবে তার অ্যাপয়েন্টমেন্টটাও কিন্তু কনস্টিটিউশনাল অ্যাপয়েন্টমেন্ট। চিফ মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট হোক কি প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট হোক, সেটাও কিন্তু কনস্টিটিউশনাল অ্যাপয়েন্টমেন্ট। কনস্টিটিউশন বলেছে একটা পদ হবে, চিফ মিনিস্টারের পদ, তবে কিন্তু একজন চিফ মিনিস্টার হয়। যদি পদই নেই, যদি এই চেয়ারটাই নেই, স্যার কোথায় বসবে? বসতে পারবে? তো এই চেয়ারটা বলছে কনস্টিটিউশন, এখানে একটা চেয়ার থাকবে। এই চেয়ারে আমি আজকে বসতে পারি, কালকে হয়তো তোমাদের মধ্যে কেউ আর বসতে পারে, যে স্যার হবে সে বসে যাবে, ঠিক আছে? দিস ইজ কল্ড কনস্টিটিউশন, দিস ইজ দ্য পাওয়ার অফ কনস্টিটিউশন। এই যে কেসটা হয়েছে, এই কেসের মধ্যে শাস্তি হবেই হবে। এই কেসের মধ্যে ফেসলা জানো কি করেছে? মুসলিমের মধ্যে যদি যেহেতু বলা যায়, অনেকে মমনের আছে জানবে তোমরা, ইসলামে কোনো জাতি ধর্মের মানে বিবেচনা পুরাণে নেই, ওইখানে কেউ অছুত না। এই জন্যে প্রাচীনকালে বলে না, তলোয়ার কে দম পে औरंगजेब सबको बदल दिया, না, এটা ভুল। মুসলিম ধর্মে যে এত উন্নতি হয়েছে, যে এতগুলো লোক কনভার্টেড হয়েছে, সব তো মুসলিম ছিল না জন্ম দিয়ে। আমাদের ধর্ম যেটা হিন্দু ধর্ম অনেকদিন আগে থেকে ছিল, কিন্তু ওইখান থেকে অনেক লোক মুসলিমে কনভার্ট হয়েছে। তার তো কিছু তো রিজন হবে, শুধু তলোয়ারে ভয় তো না। তলোয়ার চলে গেলে তো আবার ওটা ছেড়ে দেওয়া উচিত ছিল ধর্মটা। তার রিজন আছে, দেখো কিছু রিজন। যখন একটা ধর্ম পালন করতে গিয়ে লোকে, আচ্ছা একটা কথা বলা মুখে, এখানে হকি বেশি পপুলার না ক্রিকেট? তার রিজন কি বলো? বাচ্চা এখন জন্ম নেয়, তুমি একটা 5 বছরের বাচ্চার বার্থডেতে 500 টাকাতে, 300 টাকাতে, 200 টাকাতে একটা ব্যাট পাওয়া যায়। তো এটা ব্যাট দিয়ে দিলে সে খেলতে শুরু করে দিল, 50 টাকা বল নিয়ে খেলতে শুরু করে দিল। কিন্তু যদি একটা হকি স্টিক কিনতে গেলে 1500 টাকা লাগবে, তুমি দিতে পারবে? কোনো বাবা দিতে পারবেন? ম্যাক্সিমাম যারা গরিব আছে তাদের কথা বলছি। তো পপুলার হওয়ার কারণ একটাই, প্রথম সস্তা। হকি খেলার জন্য কি লাগবে? একটা গ্রাউন্ড লাগবে। ক্রিকেট একটা গলিতেও খেলা যায়। তো এবার আসো গোল্ফে। গোল্ফ কজন খেলো? কেন গোল্ফ কোর্স যেটা হয় ওইটা ভাড়া করলেই একদিনে 50 টাকা भाड़ा আছে। गोल्फ कोर्स एक भाड़ा लेगा ना, खेलने के लिए। आज गोल्फ का टूर्नामेंट करेंगे हम लोग, 10 दोस्त जाके खेलेंगे गोल्फ, तो 50 रुपये पहले जाके गोल्फ क्लब में जमा करो। फिर वो माठ में देखेगा एक टोटो लेके पहुंच जाएगा, मैंने गाड़ी। तो बॉल लाने के लिए आदमी पैदल नहीं दौड़ता है, वहाँ इज्जत है गोल्फ का।
इज्जत है। अरे साइकिल नहीं जाऊँ আমি কি মাঠে, এটা इलेक्ट्रिक व्हीकल आएगा, बॉल तो मार दिया, इलेक्ट्रिक व्हीकल से जाएगा बॉल लाने के लिए एक आदमी, फिर बॉल उठाएगा, फिर इज्जत से बॉल लेके आएगा। ऐसा नहीं कि वहां से फेंक दिया बॉल लेके, ले सर डोन, ऐसा नहीं है। गोल्फ का बॉल वैसे नहीं फेंकता है, लाके हाथ में इज्जत से धराता है, क्या है बड़ा आदमी लोग खेलता है। क्रिकेट का बॉल देखिए, कोई नाली में गिर गया, फट से इसे निकाला, और उसको 3 टप्पा मारेगा जोर से, खटाक, सब नाली का पानी हम लोग शरीर में अंदर आ गया, जितना लड़का बगल में रहा आ गया, पूरा बॉल साफ। एक तो उसको धूल लगा दिया, এই তো শুকিয়ে গেছে, ले भाई बॉलिंग कर। গোলফ का বল का अलग ইজ্জত है भाई, গোলফের বল যে আছে তার ইজ্জত আলাদা। ওরকম ফেলেছি কোনোদিন দেখেছিস বল গোলফে, স্যার ধরুন তো ফেলে দিলাম না। গোলফ খেলতে গেলে লোকে পকেটে 1 লাখ টাকা দরকার আছে, তাহলে গোলফ পপুলার হবে? তো সেইভাবে ধর্মর ব্যাপারটাই আছে, যে ধর্ম পালন করতে গিয়ে লোককে সব থেকে সুবিধা হবে, লোকে কিন্তু সেই ধর্মই পালন করে। ফর এক্সাম্পল আজকে, হ্যাঁ আসো, কোথায় ছিলে এতদিন, ক্লাস শেষ হতে আসছো বাচ্চার জন্যে? তো পুরো কালো হয়ে গেছিস শুধু, রোদ্দুরে কোথায় ঘুরছিলি? বস বস। তো কি হয়েছে দেখো, একটা ব্যাপার বলি, কোথায় ছিল আমরা, থেকে বেরিয়েছিলাম। দেখো সুবিধার ব্যাপারটা বুঝো, সুবিধা যেটা হয় না, যেটা সাপোজ দ্যাট আমি একটা কথা বলি, তুমি সব যেটা যেরকম আমাদের ধর্মের জন্য যখন বলছি, তাহলে একটু ভালো করে বলি, হয়তো আমার এই ভিডিও দেখে অনেকে রাগও করবে, গালাগালিও দিবে। আমাদের হিন্দু ধর্মে যেমনি সবাই বলে কি পুজো করা হয়, যখন পুজো করা হয় তখন সব শুদ্ধভাবে, কোনো কেউ পানে মুখে গুটকা নিয়ে কি পুজোতে বসে 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 না, কেউ গাঁজা নিয়ে বসে লোকজন বসে, কিন্তু কোনো কোনো পুজোতে দেখবে মদ চড়ানো হচ্ছে দেবীকে। नहीं 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 आ रहा है यार, हिंदू में ही आ रहा है। तो मौत चढ़ाना है, कोनो जगह गांजा भगवान के भांग चढ़ाना है, ए खाइए भैया ये भांग है, ये भांग नहीं प्रसाद है शिव जी का। देखो ধর্ম কিভাবে শেষ হয় বা কিভাবে উন্নতিটা কমে যায় বা অন্য ধর্মের প্রতি কিভাবে লোকের লাগাও চলে যায়। এবার ওই সময় কি ছিল, মানে আমাদের ধর্ম খুব কষ্টকর ছিল, মানে রসুন পেঁয়াজ খাবে না, এ করবে না ও করবে না, লোকে একটু কষ্টে হতো। কিন্তু দেখলো কি, যদি আমি ইসলামে কনভার্ট হয়ে যাই তো যে কোনো ওকেজনে মটন বিরিয়ানি হ্যাঁ দেন যা খাওয়ার ইচ্ছা তাই খাও, ঠিক আছে, কোনো রকমে চাপ নেই। আর তার থেকে বেশি কোন ধর্ম উন্নতি করেছে বলো তো? ক্রিশ্চিয়ানিটি। এবার শোনো, ক্রিশ্চিয়ানিটির মধ্যে আর বেশি লিনিয়েজ, জুতো পরে স্যুট পরে মন্দিরে যাবে ওরা, ওদের মন্দির হচ্ছে চার্চ, চার্চে ওরা জুতো খোলে না। তাদের পুজো করতে ক পয়সা লাগে জানো? একটা ক্যান্ডেল জ্বালালো পুজো হয়ে গেল। যদি একটা মুসলিমকে যদি নামাজ পড়তে ক পয়সা লাগে? একটা ধূপ ধুনো বাজারে চালিয়ে দিলে হয়ে যায়। আমাদের হিন্দু মধ্যে আগে গেল, আগে 500 টাকা ফল কিনো, 200 টাকা মিষ্টি কিনো, 200 টাকা মিষ্টি কেনো, তারপরে ধূপকাঠি মন্দিরে আমার মোমবাতি সব কেনো। এবার 1000 টাকা থাকলে সত্যনারায়ণের কথা করাতে গেলে একটা পণ্ডিত ডাকো। খ্রিস্টানদের পণ্ডিতে পয়সা লাগে না, মোহামেডানদের মৌলবীদের পয়সা লাগে না, আমাদের পণ্ডিতরা পয়সা ছাড়া কাজ করবে না, আবার তার সঙ্গে ডিল করবে, আমি এই কাজ করলে এই টাকা, ওই কাজ করলে এই টাকা। তো এই জন্যে তুমি বুঝতে পারছো এবার ধর্ম কিভাবে এরকম করে এগিয়েছে, কোন ধর্মটা কেন বেশি সবাই অ্যাকসেপ্ট করেছে। আমার অফিসেই একজন আছে, সে একদিন বলতে कि भैया सबसे बढ़िया क्रिश्चियन धर्म है भैया, जो मर्जी सो खाइए, जैसा जिंदगी जीना वैसे जिए। वहाँ भगवान को भी दारू चढ़ाता, खुद भी पीता। उधर तो वाइन चढ़ाना है, तो जेसस के वाइन देवा है, তো ওই জন্য ওইখানে মোহামেডানরা পিছিয়ে গেছে, ওরা আল্লাহকে ওয়াইন তো দিয়ে না, ওদের মধ্যে তো হারাম। আমাদের হিন্দুর মধ্যে আবার কি হারামও আছে আবার আরামও আছে। কেন বলো? একটা দেবতা খাচ্ছে না, একটা অন্য দেবতাকে খাইয়ে তার জন্য খেয়ে নিল। এই যারা তারাপীঠ যায় তারা কজন কিন্তু পুজো দিতে যায়,
15 মিনিট পুজো, তারপরে পুরো বোতল খুলে যায়, 2 দিন 3 দিন বোতল চলতে থাকে। আমি গ্রুপ গ্রুপ যায় তো সবাইকে খবর কথা বলি। তো এই জন্য ধর্ম বেশি যে পালন করবে, যেটা সুবিধার লোকের হয় সেটাই পালন করে। আজকে সাপোজ আমি বলে দিই কি দেখো এত রোদ্দুর আছে, আজকে আমি অনলাইন ক্লাস নিব, যারা আসতে চাও তারা আসো, নাহলে বাদ বাকি তোমরা বাড়িতে বসে এই ভিডিওটা দেখে নিবে, হয়ে যাবে। কজন আসবে তোমরা? ওই 2-4 জন যাকে যারা আমার চামচা আছো, ভালো আসছো, দাদা খারাপ লাগবে না গেলে, বা ভয় লাগছে কি দাদা কোনো অন্যদিন ঝাড়টা বের করে দিবে, আসিসনি কেন সেই দিন, তো সে ভয়তে যাচ্ছ। কিন্তু 90% চাইবে কি ঠিক আছে স্যার যখন বলে দিয়েছে আসতেও পারো না আসতে পারো, অসুবিধা নেই। এটা যদি আমি বলি দেখো আমি বিরিয়ানি করছি আজকে ডেটে, বিরিয়ানি হবে, চিকেনের বিরিয়ানি হবে, আপনারা যারা আসতে চান আসবেন, না আসতে পারলে কোনো দুঃখ ব্যাপার নেই। না স্যার আপনি দুঃখ পাবেন, আমরা আসবো স্যার, এটা খুবই দুঃখের ব্যাপার হবে, না স্যার আপনি আমরা আমরা আপনাকে দুঃখিত করবো না। তো এটা হচ্ছে নিজস্ব মানে সুবিধাবাদী লোক, কি যখন আমার সুবিধা হবে তখন আমি স্যারকে রেসপেক্ট করতে চলে আসলাম, আর যখন দেখবো আমার সুবিধা হচ্ছে বাড়িতে বসে রেসপেক্ট করা, তাহলে বাড়িতে বসেই রেসপেক্ট করবো। তো সেম হচ্ছে ধর্মের ব্যাপারটা সেম, যে কোনো জিনিস যেটা সুবিধা হবে সেটা লোকে মেনে না, যেটা সুবিধা হবে সেটা মানবে না। তো আমরা যে এই যে ওবিসি এ আর ওবিসি বির কথা বলছি, এটা আনকনস্টিটিউশনাল কাজ করা হয়েছে, ঠিক আছে, আনকনস্টিটিউশনাল কাজ করা হয়েছে বলে এর উপরে আজকে কেস হয়েছে। আর কেসে মমতা ব্যানার্জি হারবেন, এটা সঠিক, হাইকোর্ট কোনোদিন এটা মেনে নেবে না। এই জন্য কি করেছেন, ক্যান্সেল, কি করেছে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল। এবার আপনার যেখানে ছিল মাসে মোহামেডানদের মধ্যে যেটা ইসলাম বলছে কি কোনো রকমে জাতি প্রথা নেই, ঠিক আছে, প্রথম কথা ওদের মধ্যে সবাই ইকুয়ালিটি, যে কেউ যে কোনো জাতির মানুষ হতে পারে, ওদের মধ্যে জাতির ব্যাপারই নেই। সাপোজ ইব্রাহিম আছে, ইয়াজদানি আছে, কেউ জিজ্ঞেস করে না তুমি কোন জাতের লোক, তাদের মধ্যে বিয়েও হয়ে যাবে, তাদের মধ্যে খাওয়া দাওয়াও হয়ে যাবে, তারা এক প্লেটে খেতেও পারে, তারা পুজোতে একসঙ্গে মানে নিজের নামাজে বসতেও পারে। কিন্তু আমাদের মধ্যে তুমি ভাবো হয়? তাহলে এর মধ্যে ওরা কি করেছে, ডিসাইড করেছে 49 কাস্টকে রেখেছে ওবিসি এতে, 49 কাস্টকে। তারপরে জিজ্ঞেস করা হলো কোন কোন কাস্ট জেনারেল, আর গভর্নমেন্ট বলতে পারছে না জেনারেল কে আছে, মানে সমস্ত জাতি পুরো মোহামেডান জাতিটাকেই ওবিসি করে দেওয়া হয়েছে। তো এটা তাহলে পিছড়া কে? যদি আমি বলি তুই ফার্স্ট ক্লাসে, তুই ফার্স্ট ক্লাসে, তুইও ফার্স্ট, তুইও ফার্স্ট, তো তুই বলি স্যার পাগলা হয়ে গেছে, যদি আমিও ফার্স্ট তাহলে এইও ফার্স্ট, তাহলে ফার্স্ট কে? তো যদি 49টা জাতি হয়, মানে আমি একটা সত্যমেব জয়তে শো দেখছিলাম, তার মধ্যে একটা খুব সুন্দর কথা আমির খান বলেছে। আমির খান তো নিজে মোহামেডান না, উনি একটা লোককে জিজ্ঞেস করেছে कि आप लोग में ऐसा ऐसा क्या आता है, मोहम्मद बोलते प्रथम क्वेश्चन कि मुसलमान में जाति प्रथा है क्या, बोला नहीं इस्लाम में नहीं है जाति प्रथा, लेकिन मुसलमानों में जाति प्रथा है। तो ये कैसा बात है, जो इस्लाम मानता है वो मुस्लिम, जो इस्लाम माना वो मुस्लिम, तो जाति प्रथा जो इस्लाम में नहीं तो मुसलमानों में क्यों है? तार माने कि এটা কুরীতি, এটা কি অরিজিনালি জাতি প্রথা হওয়া উচিত না, এটা মানুষরা নিজের সুযোগ সুবিধা হিসাবে বানিয়ে নিতে, তাহলে কি হবে ওদের সুযোগ সুবিধা হবে। তো যদি 50টা জাতির মধ্যে 49টা যদি ব্যাকওয়ার্ডই হয়, তাহলে ফরওয়ার্ড কি আছে? তাহলে বাবু তাহলে ফরওয়ার্ড কি আছে? তাহলে এটা পুরো জালভাবে এটা কাজটা করা হয়েছে ওবিসি এটা। এই জন্য কি হয়েছে, কি করা উচিত ছিল, একটাই ওবিসি থাকা উচিত ছিল, এর মধ্যে যে মুসলিমের লোকগুলো যে জাতিগুলো পিছিয়ে ছিল তাকে ঢুকিয়ে দেওয়া হতো, আর যে হিন্দু জাতিগুলো পিছিয়ে ছিল সেটা এখানে মুসলিম প্লাস হিন্দু থাকা হতো। এইভাবে ভাগ করাই ভুল হয়েছে, এই জন্য পিআরবি নিয়ে কেস চলছে। অনেকেই ভাবছো কি কেসটা কি জন্য চলছে, তো এটা জেনে নাও, এই জন্যই চলছে। ওবিসি এ ওবিসি বি নিয়ে কেসটা চলছে। এতে যে জাতিগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটার মধ্যে অনেক জাতি আছে, যেটা সাপোজ কেউ খান আছে, সে তো উঁচু জাতির লোক, তাকেও ঢুকিয়ে দিচ্ছে। তো এই জন্যে কেসটা, যদি সবাই ফরওয়ার্ড হয় তবেও প্রবলেম, যদি সবাই ব্যাকওয়ার্ড হয় তবেও প্রবলেম। কেউ ফরওয়ার্ড থাকলে কেউ কেউ ব্যাকওয়ার্ড থাকতে হবে, তবেই তো ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের ডিফারেন্সটা হবে। তো এই জন্যে আজকে এই কেসটা চলছে। তো যে কোনো আনকনস্টিটিউশনাল কাজ যেন কোনো গভর্নমেন্ট করবে তাকে শাস্তি দেওয়া হবে, আর তার শাস্তি দেওয়ার জন্য কি আছে, কোর্ট। কেন কোর্ট যে কোনো গভর্নমেন্ট এগেনস্টে অ্যাকশন নিতে পারে, এটা পিটিশন হলেই, আর পিটিশন হয়েছে,
হচ্ছে। তো আমরা এটা বুঝতে পেরেছি কনস্টিটিউশন কি একটা জিনিস, পাওয়ারফুল কি জিনিস। কনস্টিটিউশন এত সোজা জিনিস না। অ্যাজ পার দ্য কনস্টিটিউশন রিজার্ভেশন ক্যান বি গিভেন অন দ্য বেসিস অফ কাস্ট অনলি, নট অন দ্য বেসিস অফ রিলিজন। পুরো অল ইন্ডিয়াতে এটা লাগু হয়, পুরো দেশের মধ্যে এই রুলসটা চলবে। এবার আমরা আস্তে আস্তে এক একটা করে ওয়ার্ডের মধ্যে আসছি। দেখো সিটিজেন যেটা ওয়ার্ড আছে, এটা দুটো ওয়ার্ড দিয়ে মিলে তৈরি হয়েছে। সিটিজেন, সিটিজেন মানে কি? নাগরিক, নাগরিক। আর সিটিজেনশিপ মানে নাগরিকতা। মানে সিটিজেনটা কি হচ্ছে? নাগরিক। আর এটা মানে কি নাগরিকতাটা জিনিসটা কি তো বুঝো। সিটিজেন হচ্ছে যারা আমাদের ইন্ডিয়াতে বাস করে তাদেরকে আমরা কি বলি? সিটিজেন অফ ইন্ডিয়া। সিটিজেন মানে কি? নিবাসী, মানে যেখানকার those who live in India are called এবার আমার কোশ্চেন, ইজ ইট ট্রু অর ফলস? এই স্টেটমেন্টটা ট্রু ইয়া ফলস বলো। যারা ইন্ডিয়াতে রয়েছে তারা সব ইন্ডিয়ান সিটিজেন আছে? আচ্ছা সাপোজ দেখো তোমার বাড়িতে গরমে ছুটি চলছে, এবার তোমার বাড়ি আমি ভিজিট করলাম, তো দাদা আসুন, আমার মাসি, আমার পিসি, আমার মাসির ছেলে, পিসির ছেলে, তোরা কি সব তোর ফ্যামিলি মেম্বার? দে আর ফ্যামিলি বাট এক্সটেন্ডেড ফ্যামিলি, বাট দে আর নট লিভিং উইথ ইউ, দে আর নট স্টেইং উইথ ইউ, দে আর স্টেইং উইথ ইউ ফর পার্ট অফ টাইম, একটা সময়ের জন্য আছে। তার মানে কি সিটিজেনের পরিভাষা সেটা না। সিটিজেনের মধ্যে আমি যেটা জেনারেল ভাবে বলছি, জেনারেল ভাবে আমরা কি বলছি, যারা স্টে করবে ইন্ডিয়াতে তারা সিটিজেন। এটা যারা লেমেন্স, যারা রাস্তায় ঝাঁটে, যারা কনস্টিটিউশন পড়াশোনা করেনি তারা বলবে হ্যাঁ তারা সব সিটিজেন। কিন্তু আমরা কনস্টিটিউশনে পড়বো কি সিটিজেনে কি রুলস আছে। প্রথম, সিটিজেন এটা হচ্ছে ফলস, তারা সিটিজেন না। কি রুলস আছে? সিটিজেনে এলিজিবিলিটি থাকতে হবে। এলিজিবিলিটি মানে বাংলায় লিখবে যোগ্যতা। সিটিজেনে কি থাকতে হবে? যোগ্যতা। সিটিজেন হওয়ার জন্য যোগ্যতা লাগবে। এমন না আমি একটা জন্ম নিয়ে আমি সিটিজেন হয়ে যাব। হ্যাঁ হবে সিটিজেন, কিন্তু সেটা হারিয়ে যাওয়ার ব্যাপার আছে। তো কি দরকার? একটা সিটিজেন হওয়ার জন্য একটা যোগ্যতা, এলিজিবিলিটি। তারপরে ডিউটি। প্রত্যেকটা সিটিজেনে কি হয়? একটা ডিউটি হয়। কিভাবে আমরা জীবন কাটাবো, এখানে কিভাবে থাকবো, কি করবো আর কি করবো না। তারপরে সিটিজেনশিপ রিমুভাল বা লস। তারপরে 4 নম্বর অ্যাকসেপ্টেন্স। একটা সিটিজেনশিপ কেউ অ্যাকসেপ্ট করবে। সাপোজ আজকে একজন বাইরে দিয়ে এসছে, ওর ইন্ডিয়া দেখলো খুব সুন্দর লাগছে, ও ছিল আমেরিকার লোক, সে কি ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে পারবে কি না? কিভাবে নিবে? कैसे शादी कर लेगा तो लड़का ले लेगा सिटीजनशिप? नहीं। ठीक है तुम बोल रही हो, सही बोल रही हो, बोलो, अच्छा बोल रही हो। ऐसा बोलने से ना समझ में आता है कि हम कुछ पढ़ा रहे हैं। कुछ नहीं बोलोगे तो लगता है कि हम किसी भूत को पढ़ा रहे हैं। बोलना बहुत जरूरी है, पार्टिसिपेट करो, देन तुम्हारा अंदर जो अंधकार है वो मिटेगा, मेरे अंदर भी कुछ और तैयार होगा कि हमको ये भी बताना, मेंशन करना। এটার জন্য কিছু রুলস আছে, ঠিক আছে? অ্যাকসেপ্টেন্স আর রিমুভাল রুলস
given in constitution মানে সংবিধানে কি আছে নিয়ম কিছু দেওয়া আছে কি নিয়ম দেওয়া আছে ভাই আমার কিভাবে একটা লোক বাইরের লোক আমাদের সিটিজেনশিপ নিতে পারে কিভাবে তুমি সিটিজেনশিপ থাকলে হারাতে পারো আর কি সিটিজেনশিপ থাকলে তোমার কি ডিউটি আর সিটিজেনশিপ জন্য কি যোগ্যতা লাগে আর যদি একটা কোনো তুমি প্রধানমন্ত্রী হতে হয় বা কোনো কনস্টিটিউশনাল পদে বসতে হয় তার জন্য সব থেকে বেশি জরুরি হচ্ছে তোমার ফার্স্ট সিটিজেন হতে হবে কোন ফর এনি পোস্ট for sitting in any constitutional or government post or chair you have to be citizen of India first तार माने बुझी जो मतलब समझो अगर मान लीजिए आपको कोई कॉन्स्टिट्यूशनल पोस्ट पे बनना है चीफ मिनिस्टर बनना एमएलए बनना एमपी बनना दिस आर कॉल्ड कॉन्स्टिट्यूशनल पोस्ट ये क्या है संवैधानिक पद है ना लेकिन गवर्नमेंट पोस्ट बोले इनकम टैक्स अधिकारी बन गए যদি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর তুমি হয়েছো সেটা তো কনস্টিটিউশনাল পোস্ট না আছে কি সেটা কি আছে অনকনস্টিটিউশনাল পোস্ট কিন্তু দিস आर गवर्नमेंट पोस्ट गवर्नमेंट पदे बसबे तुम्हें तार जन्य उसके लिए क्या जरूरत है पहले तुमको सिटीजनशिप लेना होगा तब तुम गवर्नमेंट का परीक्षा दे पाएगा क्योंकि सिटीजनशिप एक ऐसा पद है सिटीजनशिप क्या है एक ऐसा पोस्ट है ऐसा वर्ड है अब बहू नींद आ रहा है একটু চোখে জল দিয়ে একটু মুছে दे दूंगा क्योंकि पता मुझे तो इतना खराब पढ़ा रहे सो रही बेचारी किसको किसको नींद आ रहा मेरा पढ़ाई से बताओ हाथ उठाओ अरे तुम्हारा गलती छोड़िए मेरा पढ़ाई में दम नहीं है तो क्या दिन में काहे उठ जाती 5 बजे उठती है 3 बजे क्या करती हो 3 बजे उठ के बाबू कैमरा उसके तरफ करो कैमरा घुराओ घुराओ पूछो उसे बोलो अरे तुम्हारी इंस्पिरेशन बताओ 3 कितना बजे उठते खाली बोलो अच्छा देखो আমাদের ঘুরাও देखा আমাদের একটা মেয়ে দেখুন क्या नाम है तुम्हारा नाम बोलो नाम দেখুন এই মেয়েটা 3टे समय डेली उठे ঘরে সব কাজ ফাজ করে পড়তে এসেছে আর তোমরা কটা সময় উঠেছো 10টা ये डंडा लेके आओ কটা উঠেছিস নাম বল সুমন সুমন দত্ত 10টার সময় উঠছে ছেলে হয় অযোগ্য ছেলে একটা আমাদের এই বেঙ্গলে বাংলায় ভবিষ্যৎ খারাপ করছে तुम कितना बजे उठा 6 बजे उठ जाते हैं क्या करते 6 बजे उठ के पढ़ाई करते हो तुम कितना बजे उठे बाबू 6 बजे तुम भी 6 बजे उठ जाते हो দেখুন কিছুজন 6টায় উঠছে কিছুজন 10টায় উঠছে কিছুজন 3টে হচ্ছে এটাই ডিফারেন্স হচ্ছে আমাদের এখানে সবাই ক্লাস করতে আসছে কিন্তু যারা 3টে উঠে পড়ছে তাদের কিন্তু सक्सेसটা आगे হবে देखो पढ़ने के लिए आपको नींद हराम करना ही होगा आप जो सोचेंगे कि मजाक कर करके पढ़ लेंगे नौकरी भी हो जाएगा फिर 40 साल मजा करेंगे तो नहीं होगा जोरदार ताली मारो दीदी के 3 बजे उठती है अभी भी बोल रहा है जो लोग 10 बजे उठा उन लोग को आने का मन नहीं करता क्लास में पर 3 बजे उठने के बाद हम कह रहे हैं ना तुम लोग में से 90% में से 1% शायद ही आ गया क्लास करने के लिए तो 3टे समय उठे ওর জন্য আমার খুব খুশি হচ্ছে আমি এমন একটা স্টুডেন্ট পড়াচ্ছি যে 3টের সময় ওঠার পরেও কিন্তু আমার 11টার সময় এখানে এসে ক্লাস করছে অন্য কেউ স্টুডেন্ট করতো না ও তো ভাবতো রেকর্ডেড লেকচার পেয়ে যাবো আমার দরকার কি ক্লাসরুমে বসা ওর তো এটা শেখার কথা তোদের ও এখানে ঘুমোচ্ছে বা এখানে যা ওর মাথা ব্যথা করছে কিন্তু ওর সাহসটা দেখো ওর মনের জোরটা দেখো কি ওইখানে বসার জন্য রেডি আছে প্রস্তুত আছে একদিন এমন আসবে 2-3 দিন 4 দিন এই কষ্টটা করতে করতে ওর আর কষ্ট লাগবে না 3টের সময় উঠে আবার দেখবে কেন কি ও হার মানছে না তো হার মেনে নিলে সব শেষ
হার মানতে পারি না আমরা। দেখুন, তো কোনো একটা কনস্টিটিউশনাল পদে বসার জন্য কি প্রয়োজন আছে বলো তো? প্রথম সিটিজেন হতে হবে, ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। তো এটা জেনে নাও, যদি তুমি এমপি এমএলএ কাউন্সিলর কিছু হতে চাও, চিফ মিনিস্টার হতে চাও, प्राइम मिनिस्टर होते जाओ, की होते होगा आगे? सिटीजन होते हुए, इंडियन सिटीजन होना होगा। ठीक है, क्या होना होगा? सबको बता रहे हैं, सिटीजन के बिना आप कोई भी पद में नहीं खड़ा हो सकते। तो आपको बढ़िया से बताना है कि सिटीजन का क्या वैल्यू है। ठीक है, सिटीजन का क्या वैल्यू है। और एलिजिबिलिटी में हम लोग बताएंगे, सिटीजन जब चैप्टर हम पढ़ाएंगे, जब हम पूरा फुल चैप्टर 2 दिन लगता है सिटीजन ये सब जो डेमोक्रेसी ये सब पढ़ाने में हम लोग को, तो ওই সময় আমি পুরো ডিল করবো। কিন্তু এখন আমরা সিটিজেনের শর্ট ফর্ম তো বুঝতে পেরেছি, সিটিজन হওয়া কেন প্রয়োজন। बोलो, सबको समझ में आया सिटीजन होना क्यों प्रॉब्लम है? सबको समझ में आया? कोई एक जन को नहीं समझ में आया तो मुझे बोल सकते हो। সিটি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সিটিজেনশিপ? একটু একটু লেকচারটা শুনবে, বাংলায় বলছি অসুবিধা হচ্ছে না হিন্দিতে বলতে অসুবিধা হচ্ছে? ভাষায় প্রবলেম? তাহলে তো ঠিক আছে। तुमको समझ में आया? তোমার বুঝতে পেরেছো ইসিতা? আচ্ছা ঠিক আছে। দেখুন, যারা যারা একটু একটু বুঝতে পারছে তারা বারবার ভিডিওটা দেখবেন, যারা ভালো করে বুঝিয়ে দেন তারাও দেখবেন। এই কারণেই ভিডিওটা করে দিচ্ছি কি তোমরা রিভিশন করতে পারবে, বুঝতে পারবে। আর একটা ফার্স্ট ক্লাস তো, এর আগে তো কোনোদিন ইন্ডিয়ান পলিটি বলে চ্যাপ্টার পড়োনি, পড়েছো কি কেউ? कोई नहीं पढ़े हो, तो এই জন্য প্রবলেম হয়। কিন্তু আস্তে আস্তে যখন এগোবো, আমরা কনসেপ্ট নিয়ে এগোবো, তখন দেখবে কনসেপ্টগুলো বুঝতে পারবে। কিন্তু হ্যাঁ, এই যে বেসিক দিনগুলো যে একটা দুটো ক্লাস চলবে, সেটা কিন্তু ধরে রাখতে হবে, পুরো ধরে পড়তে হবে, তবেই কিন্তু সম্ভব কি আমি বোঝাতে পারবো এই জায়গাটা। তো সিটিজেনশিপ কি বুঝেছো? মানে যেটা আমাদের ভোটার কার্ড যেটা আছে ওটা কিসের প্রুফ? সিটিজেনশিপের প্রুফ। आधार कार्ड सिटीजनशिप प्रूफ, वोटर कास्ट सिटीजनशिप प्रूफ। और हम लोग जो वोट देने का राइट है, ये सिर्फ इंडियन सिटीजन को ही है। इंडियन सिटीजन ही तो वोट देते पारे, एनआरआई कभी वोट नहीं कर सकता। तो अगर वोट में खड़ा होना है तो क्या होना चाहिए? सिटीजन होना चाहिए। जो वोट देगा खड़ा आदमी को, वो क्या होना चाहिए? वो वोट लेने वाला भी सिटीजन होना चाहिए, देने वाला भी सिटीजन होना चाहिए। अगर कोई गवर्नमेंट जॉब पाना है तो क्या होना होगा? पहले इंडियन सिटीजन। সিটিজেনশিপ যদি তোমার ক্যান্সেল হয়ে যায়, তাহলে তোমার সব পদ ক্যান্সেল হয়ে যাবে। যদি কারো সিটিজেনশিপ ক্যান্সেল হলো, কি তুমি আর ইন্ডিয়ান সিটিজেন নেই, তার রিজন আছে। কিভাবে তুমি সিটিজেনশিপ হারাতে পারো সেটা এই টপিকটা আমি পড়াবো ক্লাসরুমে, যখন সিটিজেনের চ্যাপ্টারটা পড়াবো। ঠিক আছে, যদি সিটিজেনশিপ কোনো কারণে তোমার যদি চলে যায়, কি হলো, যদি কোনো কারণে সিটিজেনশিপ তোমার চলে যায়, তাহলে তুমি ভাববে তুমি যা আছো এমপি এমএলএ কাউন্সিলর বা কোনো গভর্নমেন্ট পদে যদি কিছু চাকরি করে থাকো, সে সব চলে যাবে। প্রথম কি হতে, সিটিজেনশিপটা হারাতে হবে না। মানে সিটিজেনশিপ হারানো মানে অনেকে ভাবছে ভোটার কার্ড হারিয়ে গেলে আমি আর সিটিজেন থাকবো না। না, ভোটার কার্ডটা পরিচয়পত্র, কিন্তু সিটিজেনশিপ হারানোর জন্য আরো কিছু দরকার। সেই ভোটার কার্ড হারালে তোমার সিটিজেনশিপ শেষ হয়ে যাবে না, বা ভোটার কার্ড তুমি যদি না বানিয়েছো সেটার জন্য তোমার সিটিজেনশিপ শেষ হবে না। সিটিজেনশিপ শেষ হওয়ার কারণ আছে অনেকগুলো। কী করে সিটিজেনশিপ একটা লোকের চলে যায় সেই কারণগুলো ভালো করে আমি পড়াবো, এক এক করে পড়াবো। এটা বাংলায় বলে মৌলিক অধিকার। বাংলায় কি বলে? মৌলিক অধিকার। মৌলিক অধিকার কি আছে বলো? অধিকার মানে তো বুঝো কি আমার এই অধিকার আছে, আমার ওই অধিকার আছে, আমি এটা করতে পারি, আমি এটা করতে পারি, আমি এটা করতে পারি। সেই অধিকারটাকে মৌলিক কেন বলছো বলো? তাহলে তার মানে কি অধিকার অনেক রকমের হয়। অধিকার মৌলিক বলছে মানে কি, মৌলিক অধিকার বলছে মানে তার ছাড়াও কিছু অধিকার আছে কি? তার ছাড়াও অধিকার আছে কি? রাইটস মানে কি হয়? অধিকার। আর ফান্ডামেন্টাল মানে কি হয়? মৌলিক। তাহলে ফান্ডামেন্টাল ছাড়াও একটা অধিকার হয়, কি হয়?
আইনত রাইটস, আইনত অধিকার। লিগ্যাল রাইটস। তো মৌলিক অধিকার আর আইনত অধিকার, সেটার মধ্যে কি ডিফারেন্স আছে বলো তো? বা অধিকারটা কি, কিভাবে বলছে? আমাদের সংবিধান বলছে একটা লোকের মৌলিক অধিকার থাকবে, কি জন্য বলছে? সাপোজ একটা বাড়ির কথা ভাবো, এটা সুভাষের ঘর, এটা আমাদের একটা স্টুডেন্ট সুভাষের ঘর। এবার সুভাষের ঘরে কি অধিকার আছে বলো? অধিকার যে মা আজকে আমি ভাত খাবো না, রুটি করো, এটা বলতে পারে। ও মাকে বলতে পারে এই সবজিটা করো। কিন্তু যদি আলমারি থেকে 10,000 টাকা বের করতে হয়, ও বের করতে পারবে? ও অধিকারটা নেই। হ্যাঁ, বাবা যদি ওকে 200 টাকা দিয়েছে তুই রাখ, সেখান দিয়ে খরচা করতে পারবে, তার সেটার জন্য বাবা থেকে পারমিশন নেওয়া দরকার নেই। অধিকার আগে বোঝাচ্ছি, অধিকারটা কি, তোমার কি কি অধিকার? তুমি যদি বেরোজগার আছো যতদিন 16 তোমার বাবার উপরে ডিপেন্ডেন্ট, তুমি টিউশনি ফি বাবা থেকে চাওয়ার অধিকার আছে, ঠিক আছে? টিউশনি ফি বাবা থেকে চাওয়া অধিকার আছে। তুমি টিচারের কাছে পড়তে গেছো, তোমার প্রশ্ন করা তোমার অধিকার আছে। তুমি রাস্তায় গেছো, কেউ পুলিশ তোমাকে তুলছে, পুলিশ থেকে জিজ্ঞেস করা অধিকার আছে। কিন্তু পুলিশ যদি বলে, পুলিশ তো আর বাবা না, পুলিশ তো আর মা না, ওরা তো আলাদা লোক, তারা তো নিজের স্বার্থের জন্য তোমাকে বলতে পারে চল ওঠ, কিছু বলা প্রয়োজন নেই আমার, কি উঠে যেতে হবে তো গাড়িতে। তখন কি ফিল করবে তুমি? হেল্পলেস, লাচার, মনে হবে কি আমার কেউ নেই নাকি, আমাকে পুলিশ তুলে নিল এমনি। সাপোজ তোমাকে কোর্টে নিয়ে গেল, পুলিশ কোর্টে নিয়ে চলে গেল, কোর্টে তোমাকে কোনো উকিলই দাঁড়ালো না, তোমার বাড়ির খবর পেয়নি, তোমার কাছে টাকা নেই, তোমার উকিল দাঁড়ালো না, তোমার জেল হয়ে গেল। তখন তোমার কি মনে হবে? কেমন লাইফ, আমি কিছু করলাম না, আমাকে পুলিশ তুললো, আমি কিছু করতে পারলাম না। কোর্টে তুললো, কোর্টে তুমি কিছু করতে পারলে না, তোমার কাছে পয়সা নেই বলে। পয়সা থাকলে হয়তো উকিল করে নিতে পারতে, তো করলে না, তুমি জেল খেটে নিলে। জেলে গেছে, তোমাকে 3 দিন থেকে খাওয়া দিচ্ছে না, তো তুমি বললে খাওয়া আমার দেওয়া যাবে না, যা। মানে তোমার খাওয়ার অধিকার নেই নাকি? তুমি জেলেও কিছু বলছে না। তুমি একটা হসপিটালে ভর্তি হলে, 3 লাখ টাকা বিল হয়ে গেল, তোমার বাবা 1 লাখ টাকা কোথাও দিয়ে জোগাড় করে দিলেন, আর বেচারা দিতে পারছে না, এবার পেশেন্ট ঠিক হয়ে গেছে বা পেশেন্ট মারা গেছে, দুটোর মধ্যে কিছু হতে পারে। তোমার কি হবে, অধিকার কি থাকবে? তুমি পয়সা না দিলে তোমার পেশেন্ট রিটার্ন পাবে না। হসপিটাল আমি ছাড়বো না, আমার পয়সা ডিউ আছে, ছাড়বে না। এইটাই ব্যাপার আছে, তোমার অধিকার কত দূর অবধি রয়েছে। এই যে সিচুয়েশনগুলো বললাম, কেন বললাম, তাহলে বুঝতে পারবে অধিকারের জরুরত কেন। লোকে বলে না অধিকারে কি প্রয়োজন আছে, আমি যা বলবো তাই করতে হবে। তাহলে অধিকারের প্রয়োজন রয়েছে। এখানে আমি পড়াচ্ছি, আমি যা পড়াচ্ছি তুমি তাই পড়ছো, কিন্তু আমার পড়ার মধ্যে তুমি প্রশ্ন করতেই পারো, এটা তোমার অধিকার রয়েছে। এটার জন্য তোমাকে আমার কাছে কি একটা অর্জি দিতে হবে না, লিখিত দিতে হবে, স্যার কি আমি কি প্রশ্ন করতে পারি, এটা অধিকার রয়েছে। তো অধিকার অনেক রকমের হয়। একটা সামাজিক অধিকার, টিচার থেকে প্রশ্ন করার জন্য লিগালও দরকার লাগে না, सामाजिक अधिकार এটা আছে, একটা अंडरस्टैंडिंग আছে कि हम जीएस करते पारी, हम टीचर से कोई भी क्वेश्चन पूछ सकते हैं क्या, उसके लिए क्या कोई हमको लीगल राइट चाहिए? नहीं। लेकिन जब पुलिस से पूछेंगे तो हमको क्या चाहिए? हमको लीगली हमारे पास राइट्स है कि नहीं पूछ सकते कि नहीं। कोर्ट में हम खड़ा होंगे तो हमारे पास लीगल राइट्स है कि नहीं पूछ सकते। लीगल से भी ऊंचा राइट्स होता है फंडामेंटल राइट्स। मान लो लीगल राइट्स भी बोल दिया कि ना तुम्हार এটা অধিকারের মধ্যে আমি পড়ে না, আমি জবাব দেওয়ার জন্য বাধ্য নাই। सपोज तुम किसी मंत्री को बोला दादा रास्ता कब एखान दिए হবে, অনেক दिन तो हो गया, तो ये तुम्हारा राइट्स नहीं है, उसको तुम नहीं पूछ सकता ऐसे, उसको अथॉरिटी पूछेगा, तुम उसे प्रश्न कर सकते हो, लेकिन तुम्हारा राइट्स नहीं है कि तुमको बताएगा। यू कैन आस्क एनीथिंग,
but he or she is not bounded to give answer to all questions. বাট যদি এইটা থাকতো, এই কনস্টিটিউশন বলেছে কি তোমাকে সিটিজেনদেরকে জবাবদেহি দিতে হবে, তবে তুমি কিছু করতে পারবে? তোমাকে জবাব দেওয়ার জন্য বাধ্য, কনস্টিটিউশন যদি জবাব দেওয়ার জন্য বাধ্য कि ना আমাকে তো বলতেই হবে, কেন কি এটা कॉन्स्टिट्यूशन में लिखा है कि अगर कुछ पूछा है सिटीजन तुमको बोलना होगा। इसीलिए हम लोग क्या होता है, लीगल राइट, फंडामेंटल राइट, सोशल राइट। অনেক জায়গায় কনজিউমার রাইটসও থাকে। सपोज एक तो टीवी खरीदा तुम, टीवी में कुछ प्रॉब्लम हो रहा है, कंज्यूमर का राइट्स नहीं है कि जाके पूछेगा? कंज्यूमर राइट्स আছে তো, এটা রেস্টুরেন্টে খাওয়া খেয়েছো, কনজিউমারের রাইটস আছে, খাওয়াটা খারাপ আছে, আপনি চেঞ্জ করুন। তো এই কনজিউমার রাইটস আমরা পড়বো না, আমরা সোশ্যাল রাইটস পড়বো না, আমরা কি পড়বো? লিগ্যাল রাইটস আর ফান্ডামেন্টাল রাইটস। এবার এই দুটো রাইটস নিচেরটা তোমরা বুঝতে পারছো কি রাইটস আছে। কনজিউমার একটা জিনিস কিনেছি, আমি টাকা দিয়ে, আমার জিনিসটা ভালো না থাকলে আমি তো কমপ্লেন করবোই করবো, তার জন্য কনজিউমারের রাইটস দেওয়া আছে, কনজিউমারের ফর্ম আছে, ওইখানে গিয়ে কমপ্লেন করবে, তুই পেয়ে যাবে। সোশ্যাল রাইটসের জন্য কোথাও যেতে হয় না, তুমি যে ভালোবাসা পাবে বাবা মা থেকে, তুই টিচারের কাছে ভালো করে পড়তে যাবে, এই করবে, ওইসব যে সোশ্যাল রাইটসে চলে যাবে। লিগাল রাইটস কি আছে? লিগাল রাইটস যেটা আইন আমাদেরকে রাইটস দিচ্ছে। আইন বলছে, আইন বলছে কিছু কিছু কারণ তুমি এটা করতে পারো, তুমি এটা করতে পারবে না, আইন যেটা বলছে, ঠিক আছে। কিন্তু ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আমার অনেক বড় রাইটস, এখানে পুরো জীবনের সব ফ্রিডম দিয়ে দিয়েছে, পুরো ফ্রিডম দেওয়া আছে, ঠিক আছে। কি আছে ফ্রিডমে? যদি বলছে কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিগ্যাল রাইট, ডিফারেন্স কি আছে এই রাইটসের মধ্যে, এই রাইটসের মধ্যে ডিফারেন্স কি আছে বলো? যদি তোমার লিগ্যাল রাইটস কেউ যদি হনন করে, মানে শেষ করে দেয়, লিগ্যাল রাইটস তোমার মানছে না, তবে তুমি কোথায় যেতে পারো জানো? থানা, কোর্ট। কিন্তু যদি কেউ ফান্ডামেন্টাল রাইটস তোমাকে দিচ্ছে না করতে, তার জন্য কোথায় যেতে পারো জানো? তালি মারছে। তো ফান্ডামেন্টাল রাইটস এই জন্য বড় রাইটস, ওইটার জন্য তুমি কোথায় যেতে পারো? সুপ্রিম কোর্ট। আর এটার জন্য কোথায় যেতে পারো? থানা বা লোয়ার কোর্ট, কি আমার ফান্ডামেন্টাল রাইটস কেড়ে নিয়েছে। এবার ফান্ডামেন্টাল রাইটস কি, এবার আমরা আস্তে করে আসছি, এর উপরে অনেক পড়াশোনা হবে আমাদের, কিন্তু আজকে আমরা ইন্ট্রোডাকশন করছি তো ক্লাসটা, কি কি জিনিস আমরা বুঝি। তো ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে কি, তোমার ইকুয়াল অপরচুনিটি থাকবে, মানে প্রত্যেকটা কোনো পরীক্ষা দিচ্ছ তুমি গভর্নমেন্টের জন্য, ইকুয়াল অপরচুনিটি থাকবে, সবাই ইকুয়াল, একই পেপার পাবে, একই রকমের পরীক্ষা হবে, একই রকম সব কিছু করবে। তারপরে কোর্টের সামনে সব বরাবর, লয়ার সামনে সব বরাবর, মানে আমি যে 10 কোটি টাকা मालिक होते पारी, किंतु लॉयर काছে यदि कानून के सामने हम जाएंगे तो कानून के सामने क्या होंगे? बराबर। अगर हम मर्डर किए 10 करोड़ वाला आदमी और गरीब आदमी मर्डर किया, दोनों का सजा एक ही होगा, प्रोपोर्शन टू क्राइम। जितना प्रोपोर्शन क्राइम रहेगा उतना प्रोपोर्शन का सजा उसको मिल जाएगा, उसमें कोई भेदभाव नहीं होगा, ठीक है। तो इसीलिए हम लोग का सीएम ऐसा आर्टिकल 17 बोलता है फंडामेंटल राइट्स में कि नो बडी इज अनटचेबल, अनटचेबिलिटी का अगेंस्ट में, या छूत बोल के कोई वर्ड नहीं होगा, क्या होगा? हर आदमी बराबर। इस तरह से सब बात बोला। फिर रिलीजन के बारे में फ्रीडम ऑफ रिलीजन बोला, যে जिसको जो धर्म समझ में आता है वो धर्म पालन करेगा। ওই ধর্মের জন্য যদি ওকে যা করা উচিত, যদি প্রসেশন বের করতে হয়, যদি কোনো একাডেমিক ইনস্টিটিউশন খুলতে হয়, সেটার জন্য সব অনুমতি দেওয়া আছে, ঠিক আছে। ধর্মের পরে আসছে বাচ্চাদের উপরে এক্সপ্লয়টেশন, মানে যারা ছোট বাচ্চা তাদেরকে কাজ করানো যাবে না কোনো ভুলভাল জায়গা, মাইন্সের মধ্যে কাজ করাবে না, বাজির ফ্যাক্টরিতে কাজ করাবে না, এই ধরনের ফান্ডামেন্টাল যেখান থেকে মানে জীবনে मूल जो जीवनটা সেখান থেকে सुधरे जाবে, মানে मूल जो जीवन होता है हम लोग का, वो फंडामेंटल राइट्स के कारण किंतु सुधार हुआ। नहीं तो आदमी हम लोग से बहुत कुछ करवा लेता। आज अगर पुलिस तुमको पकड़ के ले जा रहा है, पुलिस को 24 घंटे के अंदर कोर्ट में पेश करना है, ये भी फंडामेंटल राइट्स में दिया हुआ है। तो अगर नहीं पेश करेगा तो पुलिस की नौकरी
चल जाएगा। ऐसा नहीं कि तुमको लॉकअप में ले जाके बहुत मार मार रहा है, 3 दिन तक पीटा, पानी नहीं दिया, खाना नहीं दिया। अगर तुमको लेके गया लॉकअप में तो खाना भी देगा उसको 3 वेला। और सोनू सो गया तो एसी बंद कर दे उधर का, तेरे को नींद आ रहा है बहुत, गर्म लग रहा है, ठीक रहेगा। ठंडा के चलते नींद आ जा रहा है। তো কি হয়েছে বলো, ফান্ডামেন্টাল রাইটসের জন্য কি হচ্ছে, আমাদের এরকম আছে কি যে কেউ পুলিশ তুললে ভয় পাবে, কি আমাকে তো বলতে হবে কি জন্য তুলেছি, কি কারণে, কি হয়েছে, কি ঘটনা ঘটেছে। তো এরকম ধরনের অনেক আছে। কোনো বাচ্চাকে দেওয়া যাবে না কোনো বাজির ফ্যাক্টরিতে, এইসবে কোনো হিউম্যান ট্রাফিকিং চলবে না। মানে আমি একটা মানুষকে তার ইচ্ছা বিরুদ্ধে নিয়ে গিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিলাম বা অন্য জায়গায় বদুয়া মজদুর করে দিলাম, সেই সব চলবে না। এই যে ফান্ডামেন্টাল রাইটস, এইসব আমরা অনেক কোনো ডিল করবো, ঠিক আছে, অনেক বড় করে ডিল করবো। এবার মৌলিক দায়িত্ব, কর্তব্য, দায়িত্ব না কর্তব্য, কি কর্তব্য থাকে একটা মানুষের বলে। তুমি এখানে এসছো, থাকছো এই ক্লাসরুমে, ঠিক আছে, তুমি একটা চিলগা মুখ থেকে বের করে একটা চেয়ারে লাগিয়ে দিলে। তুমি এই যে খিড়কি একটু সরিয়ে তো এখানে একটা পেন ঢুকিয়ে দিলে, কি স্যারকে এই খিড়কি বন্ধ করবে, পেনটা দিয়ে খিড়কি স্যার খারাপ হয়ে যাবে। তুমি দেওয়ালে এখানে একটা এরকম দিল আঁকে দিলে, অনেকে দেওয়ালে দেখবে লিখে দেয়, তবে নাম লিখে দেবে। তুমি যদি আছো দেবজ্যোতি, তুমি নাম লিখলে সুরজ, সুরজ, সুরজ ফাঁসবে। কিছু মোবাইল হলে এখানে টেস্ট হচ্ছে, ফর্মুলা লিখে দিলে দেওয়ালে। তো তুমি যে ক্লাসরুমে এসছো, প্রথম আমি একটা কি কোনটা তোমার দায়িত্ব, তুমি ক্লাসরুম পরিষ্কার রাখবে, প্রথম কথা। তুমি ক্লাসরুমে যে ছবিগুলো আছে সেটা টেম্পার করবে না, জিনিসগুলো ছুঁয়াছুঁয়ি করবে না যেন তোমার হাত দিয়ে নষ্ট না হয়ে যায়, ঠিক আছে। তৃতীয়, ইনস্টিটিউশনের নাম তোমাকে সবসময় উঁচু রাখতে হবে। এখানে যে কাজের জন্য এসছো সেটা পড়াশোনা করবে, ভালো করে চাকরি পাবে, তবে তো উঁচু থাকবে। তো এইসবই তো দায়িত্ব। এবার কেউ এসে এসির হাওয়াটা একটু কম আসছে, পুরো খুলে দিত, এটা খুলে দিত, তো এসিটা ঠিক থাকবে। অনেকে দেখবে ভালো ভালো জায়গায় যাবে, ভিক্টোরিয়া যাবে, যারা একটা হেরিটেজ সাইট, সেখানে দেখবে গাছেও লিখে দিচ্ছে, দেওয়ালেও লিখে দিচ্ছে নাম, মানে সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। আবার 2 দিন পরে একটা নতুন গার্লফ্রেন্ড পেয়ে যাচ্ছে, আবার চেঞ্জ হয়েছে, আর ওর নামটা অন্য জায়গায় স্মারকে লিখে দিচ্ছে। ওটা মোছার জন্য আবার খুঁজছে, পাচ্ছে না আগের নামটা কোথায় আছে। তো এই যে করে, এটার জন্য ফান্ডামেন্টাল ডিউটিস বলে দিয়েছে সিটিজেনের। যেরকম তোমাদের ক্লাসে কিছু ডিউটি আমি বলে দিই, এত ঝাড়াঝাড়ি করি কি এরকম করবি না, ওরকম করবি না, ওরকমই ইন্ডিয়ান গভর্নমেন্টও বলে দিয়েছে, কনস্টিটিউশনও বলে দিয়েছে। তোমাদের যখন রাইটস দিচ্ছি, তোমাদের যখন অধিকার দিচ্ছি, তেমন তোমাদের অধিকার থাকলে কিন্তু তোমাদের কিছু দায়িত্বও আছে সমাজের প্রতি, দেশের প্রতি। ওই দায়িত্বটাও পূরণ করতে হবে, ঠিক আছে। क्या दायित्व है? इंडियन फ्लैग का इज्जत करेंगे आप, देश का तभी ना इज्जत होगा। अब आपको पूछना नहीं मिल रहा, हाथ पूछने के लिए खोल तो झंडवा, फेंक दिए, तो उसको आपने झंडा को नहीं बेइज्जत किया, आप देश को बेइज्जत किए। फ्लैग इज ए सिंबल ऑफ कंट्री। उसको जब देखते हो एथलीट लोग कोई जीतता है तो फ्लैग को ऐसे ओढ़ लेता गला में, जब कोई शहीद मरता है तो उसको फ्लैग से उड़ाया जाता है। दैट इज द अटमोस्ट रिस्पेक्ट, उससे ऊंचा रिस्पेक्ट कुछ नहीं होता। जब शहीद को फ्लैग से पहना के लाता है तो फ्लैग जिसका कफन बनता है, इंडियन फ्लैग, तो उससे बड़ा इज्जत कुछ नहीं होता, ठीक है। मैंने एक इंसान को इंडिया में अगर इज्जत सबसे ज़्यादा दिया जाए तो उसका शहीद को अगर फ्लैग पड़ा दिया तो उससे बड़ा कोई इज्जत नहीं है। तो उस चीज़ से हम लोग क्या करना है, इज्जत करना, उसका गलत तरीका से इस्तेमाल नहीं करना, उसको कैसे रखना है, क्या रखना, सब नियम बताया गया, ठीक है। फ्लैग, नेशनल एंथम, जब एंथम बोले तो खड़ा हो जाइए, जैसे जनगण मन हम लोग का नेशनल एंथम है ना, तो उसमें खड़ा। नेशनल सॉन्ग, इनका भी सम्मान कीजिए, हर जगह नहीं, मैंने जहाँ पर सही तरीका से, सही वजह से गाना है, आपको गलत नहीं गाना है, अगर नहीं आता तो चुप हो जाना है। जब नेशनल एंथम हो तो आपको क्या करना है, स्टॉप रहना है, आप मूवमेंट नहीं कर सकते। ये सब सिखाया जाता है कहाँ से, ये फंडामेंटल ड्यूटीज़ है, बचपन से हम लोग स्कूल में सिखाया जाता है कि कहीं सीढ़ी पे चढ़ रहे हैं, नेशनल एंथम शुरू हो गया तो हम लोग क्या करते हैं, स्टैचू हो जाते हैं, कि हम लोग को सम्मान देते हैं। এটা কি আছে আমাদের সম্মান দেওয়া তরিকা।
তারপরে বলছে এটা ন্যাশনাল, ন্যাশনাল যদি অ্যানিমাল হয়, ন্যাশনাল বার্ড হয়, ন্যাশনাল ফ্লাওয়ার হয়, তাকে সংরক্ষণ দেওয়া, তাকে সম্মান দেওয়া। ন্যাশনাল বার্ড কি আছে বলো তো? ময়ূর नहीं है। क्यों बोला नहीं है? तो क्या है नेशनल एनिमल? টাইগার। ন্যাশনাল, ন্যাশনাল ফ্লাওয়ার। তো এই যে ন্যাশনাল যে আইটেমগুলো আছে সবাইকে কিন্তু সংরক্ষণ, রেসপেক্ট, সবাই ইজ্জত আছে, সবাই করতে হবে, ঠিক আছে? কেন? তার সঙ্গে ন্যাশনালের নাম জোড়া আছে। এই যে ফ্রুটস অ্যানিমাল এদের সঙ্গে কি আছে? ন্যাশনাল নামটা জোড়া আছে, রাষ্ট্রীয় নামটা, জাতীয় নামটা জোড়া আছে। তো এই জন্য এদের রেসপেক্ট করতে হবে, এদের সংরক্ষণ করতে হবে, এদেরকে মানে আমরা একটা আলাদা চোখে দেখবো। তারপরে বলছে কোনো পুরনো যদি হেরিটেজ বিল্ডিং আছে তার সংরক্ষণ করা কার কাজ? আমাদের। ইতিহাস বাঁচিয়ে রাখা, ওইটা কি আছে? ইতিহাসে একটা স্মারক, ওইটাকে না বাঁচালে কি হবে? ইতিহাস ভুলে যাবে লোকে। ওই জন্য 300-400 বছরে তাও মরম্মত করে। অনেকেই বলে কি যে ওর মধ্যে নাম ফাম লিখবেন না, ছুবেন না, দেওয়াল ছুবেন না। কেন? দেওয়াল ছুঁয়ে আপনি লোকে এরকম বসে দেখে চুন আছে না প্লাস্টিক পেন্ট আছে, লোকে তো অভ্যাস খারাপ। যে কোনো দেখবে কোনো যদি মিউজিয়ামে তোমরা যাবে, পুরোনো মিউজিয়ামে, সেখানে নিয়ম আছে কি কোনো কিছু হাত লাগাতে দেবে না। হাত লাগাতে লাগাতে আপনি হাত লাগিয়ে চুরি করে নিয়ে চলে যাবে, এটা সংরক্ষণের জন্য আছে। তো এইসব জিনিসগুলো বলা আছে। তো ফান্ডামেন্টাল রাইটস যেমনি মৌলিক অধিকার দিচ্ছে, তো মৌলিক কর্তব্যও কিছু মানুষদের রয়েছে। সেটা যদি ফলো করো তবে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এনজয় করবে। আর ফান্ডামেন্টাল রাইটসে মানে এই না যে আমি তোমাকে রাইটস দিয়েছি তুমি যা কিছু করতে পারো। তুমি যা করবে তত অবধি ভ্যালিড যত অবধি অন্য কেউ ডিস্টার্ব না হচ্ছে। যদি কেউ অন্য ডিস্টার্ব হয়েছে তোমাকে, এবার তোমাকে বলছো তুমি পুজো করছি, এবার এমন পুজো করছো এই চারিদিকে লোকে হয়রান হয়ে গেছে, তুমি মাইক ফাইক লাগিয়ে দিয়েছো, আমার ফ্রিডম আছে না। এরকম কাজ করতে হবে, যেটাই তুমি করছো, পুজো পাঠ নেওয়াজ সব করো, কিন্তু অন্য কিছু অসুবিধা না হয়। এবার আমি যদি রাস্তা বন্ধ করে দিলাম চারদিকে পাঁচদিকে, এইসব না। এবার আমি ফ্রিডম অফ স্পিচ, তার মানে এই না যে আমার স্পিচে ফ্রিডম আছে আমি ওকে গালাগালি করবো। তোমার সব কিছু ঠিক আছে, কিন্তু তবে অবধি তোমার রাইটস রয়েছে যবে অবধি তোমার বলাতে অন্য রাইটস যাচ্ছে না। এবার গালাগালি শোনা তো কারো রাইটস নেই, সে তো অবজেকশন দিবেই। তো ফ্রিডম অফ স্পিচ মানে আইএস।